এবার প্রকাশ্যে আয়াতুল্লাহ খামেনিকে হত্যার হুমকি ইসরায়েলের, সামরিক অভিযান জোরদারের ঘোষণা হুতিদের। গাজা পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন স্টারমার, অনাহারে গাজাবাসীদের মৃত্যু রোধের আহ্বান বারাক ওবামার। যুদ্ধবিরতির মাঝেই রক্তাক্ত গাজা, ইসরায়েলি হামলায় প্রাণ গেল আরো 63 জনের। তীর্থযাত্রীদের সড়ক পথে ইরান ইরাক ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করল পাকিস্তান। এবং জার্মানিতে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত 3, আহত অর্ধশত। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনছিলেন, এখন বিস্তারিত। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে সরাসরি হত্যার হুমকি দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে নতুন করে বড় পরিসরে হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি। রোববার রাতে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এই তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, ওই দিন দক্ষিণ ইসরায়েলের রামন বিমান ঘাঁটি পরিদর্শন যান প্রতিরক্ষামন্ত্রী কাটস। সেখানে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি এখান থেকেই স্বৈরাচারী খামেনিকে স্পষ্ট বার্তা দিতে চাই, যদি আপনি ইসরায়েলকে হুমকি দেওয়া অব্যাহত রাখেন তাহলে আমাদের দীর্ঘ হাত আবারও তেহরানে পৌঁছাবে, আগের চেয়ে আরো বেশি শক্তি নিয়ে। আর এবার আপনি ব্যক্তিগতভাবে লক্ষ্যবস্তু হবেন। ইসরায়েলি দৈনিক পত্রিকা এই মন্তব্য উদ্ধৃত করে খবর প্রকাশ করেছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীর এই হুমকির বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি ইরান। তবে বিশ্লেষকরা বলছে, এমন প্রকাশ্য হুমকি মধ্যপ্রাচ্যে উত্তেজনা ফের বাড়াতে পারে। গত 13 জুন ইসরায়েলের চালানো বিমান হামলায় ইরানের কয়েকটি সামরিক ও পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। জবাবে ইরান ও ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়ে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় 24 জুন 12 দিনের এই যুদ্ধের আনুষ্ঠানিক বিরতি ঘটে। যুদ্ধবিরতির ঠিক আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে বলেন, আমরা ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা করব না, অন্তত এখন নয়। তিনি আরো দাবি করেন, যুক্তরাষ্ট্র জানে আয়াতুল্লাহ খামেনি কোথায় লুকিয়ে আছেন, তিনি সহজ লক্ষ্যবস্তু, তবে সেখানে নিরাপদে আছেন। আমরা তাকে অপসারণ করব না, কিন্তু আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করেছেন, খামেনিকে লক্ষ্য করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের এই ধরনের ভাষ্য আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল এবং তা সরাসরি যুদ্ধকে উস্কে দিতে পারে। মধ্যপ্রাচ্যে এমন উত্তপ্ত পরিবেশে কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব সহ বিশ্ব নেতারা। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আগামী সপ্তাহে মন্ত্রিসভার জরুরি বৈঠক আহ্বান করতে যাচ্ছেন বলে সরকারি সূত্রে জানা গেছে। ধারণা করা হচ্ছে, বৈঠকে গাজা পরিস্থিতি এবং ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দু হবে। যদিও এখনো স্টারমারের দফতর এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। ফাইন্যান্সিয়াল টাইমস জানায়, গ্রীষ্মকালীন অবকাশে থাকলেও মন্ত্রীরা আগেভাগেই বৈঠকে বসবেন। এর আগে স্টারমার বলেছিলেন, আলোচনার মাধ্যমে শান্তি চুক্তির অংশ হিসাবেই ফিলিস্তিনিকে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য, যা লেবার পার্টির অনেক সদস্যকেই হতাশ করেছে। ইতিমধ্যে লেবার সহ 9টি দলের 220-এরও বেশি এমপি স্টারমারের প্রতি দ্রুত স্বীকৃতির আহ্বান জানিয়েছে। এদিকে জাতিসংঘ আয়োজিত একটি সম্মেলনে ব্রিটেনের অবস্থান স্পষ্ট করার দাবি উঠেছে। ওই সম্মেলনটি 28 থেকে 29 জুলাই নিউ ইয়র্কে অনুষ্ঠিত হবে, যার সহ-সভাপতিত্বে থাকবেন ফ্রান্স ও সৌদি আরব। অন্যদিকে গাজায় প্রতিরোধযোগ্য দুর্ভিক্ষ বন্ধে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেন, নিরীহ মানুষদের মৃত্যু ঠেকাতে তাৎক্ষণিকভাবে মানবিক সহায়তা পৌঁছানো জরুরি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, গাজায় অপুষ্টিজনিত মৃত্যু উদ্বেগজনক হারে বাড়ছে। শুধু জুলাই মাসেই মারা গেছে 74 জন, যাদের মধ্যে 24 জন 5 বছরেরও কম বয়সী শিশু। আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েল ঘোষণা দিয়েছে, গাজায় কিছু এলাকায় প্রতিদিন 10 ঘন্টা করে হামলা স্থগিত রাখা হবে, যাতে ত্রাণ পৌঁছানো সম্ভব হয়। এই সংকটে ব্রিটিশ সরকারের সিদ্ধান্তকে আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ হিসাবেই দেখা হচ্ছে। ফিলিস্তিনের গাজায় মানবিক যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েলি হামলায় অন্তত 63 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 34 জন ছিলেন ত্রাণ প্রার্থী। রোববার এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা।
এর আগে ইসরায়েলি সেনাবাহিনী প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত গাজায় 3টি এলাকায় সামরিক অভিযান স্থগিতের ঘোষণা দেয়, যাতে ত্রাণ সহায়তা পৌঁছানো সহজ হয়। বার্তা সংস্থা রয়টার্স জানায়, আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েল নতুন ত্রাণ করিডোর চালু করেছে এবং নির্দিষ্ট সময়ের জন্য নিরাপদ পথ চালু রাখা হচ্ছে। এদিকে মিশরের সীমান্ত দিয়ে ত্রাণ পরিবহন শুরু হয়েছে এবং ইসরায়েল আকাশপথেও ত্রাণ সরবরাহ চালাচ্ছে। তবে জাতিসংঘ অভিযোগ করেছে, পর্যাপ্ত বিকল্প রুট না থাকায় ত্রাণ কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। মানবিক বিরতি ঘোষণা সত্ত্বেও ইসরায়েলের এই হামলায় নতুন করে ক্ষোভ সৃষ্টি হয়েছে আন্তর্জাতিক মহলে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি ঘোষণা করেছেন, চলতি বছর আরবাইন উপলক্ষে তীর্থযাত্রীদের সড়কপথে ইরান বা ইরাক ভ্রমণের অনুমতি দেওয়া হবে না। নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। তবে আকাশপথে ভ্রমণের সুযোগ চালু থাকবে এবং তীর্থযাত্রীদের সুবিধার্থে অতিরিক্ত ফ্লাইটেরও ব্যবস্থা করা হবে। প্রতি বছর প্রায় 7 লাখ পাকিস্তানি কারবালায় হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদতের স্মরণে আরবাইনে অংশ নেন। সম্প্রতি নিরাপত্তা হুমকি, বিশেষ করে সীমান্তবর্তী অঞ্চলে জঙ্গি হামলা বৃদ্ধির প্রেক্ষাপটে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। জার্মানির দক্ষিণ পশ্চিমাঞ্চলের রিটলিঙ্গেন শহরের কাছে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত 3 জন নিহত হয়েছেন এবং বহু যাত্রী আহত হয়েছেন। রোববার সন্ধ্যায় সিগমা রিঙ্গেন থেকে উলনগামী ট্রেনটি বনাঞ্চলে দুর্ঘটনার শিকার হয়। প্রথমে পুলিশ 4 জন নিহতের কথা জানালেও পরে তা সংশোধন করে 3 জন বলা হয়। জার্মান রেল কর্তৃপক্ষ ডয়েচে বাহন ট্রেনের 2টি বগি অজানা কারণে লাইনচ্যুত হওয়ার কথা জানিয়েছে। জার্মান গণমাধ্যমের মতে, ওই অঞ্চলে তীব্র ঝড় ও সম্ভাব্য ভূমিধস দুর্ঘটনার কারণ হতে পারে। দুর্ঘটনায় প্রায় 50 জন আহত হয়েছেন বলে জানিয়েছে ট্যাবলয়েড বিল্ড। জার্মান চ্যান্সেলর ফ্রিডরিক্স মেজ নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং উদ্ধার কার্যক্রমে সর্বোচ্চ সহায়তার নির্দেশ দিয়েছেন।